বিসমিল্লাহ। আজকে আমরা ইলেকট্রনিক্স 2 শুরু করব। তো ইলেকট্রনিক্স 2 এর প্রথমে আমরা সিলেবাস একটু দেখে নিই। আর একটা বিষয় বলে রাখি যে ইলেকট্রনিক্স 1 এর মতোই একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তোমাদের জীবনে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় যদি জব ফিল্ডে বিভিন্ন জায়গায় যখন যাবা বিভিন্ন ধরনের প্রজেক্ট করার জন্য আসলে এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কোর্স। এখান থেকে প্রায় সব পরীক্ষাতেই প্রশ্ন হবে। তোমরা যেখানেই চাকরি পরীক্ষা দিতে যাবা ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন থাকবে, বিশেষ করে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার থেকে তো মাস্ট। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের কোশ্চেন আনসার করা ব্যতীত আমার মনে হয় কোনো ইন্টারভিউ নাই। ঠিক আছে, সুতরাং এটা তোমাদের জব রিলেটেড একটা কোর্স এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। মোট কথা বলতে গেলে ইলেকট্রনিক সম্পর্কে ধারণা না থাকলে তোমাদের প্রায় 70% অর্থেই তোমরা ইঞ্জিনিয়ার হইতে পারবা না। ঠিক আছে, সুতরাং ইলেকট্রনিক্সকে তোমাদের গুরুত্ব দিতেই হবে, এর পিছনে তোমাদের সময় ব্যয় করতেই হবে। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট লেকচার, আজকে আমি একটু সিলেবাস সম্পর্কে আলোচনা করি। আসলে আমি ইলেকট্রনিক্সের এই বইগুলোর কোনো সফট কপি পাইলাম না। আমি নেটে খুঁজলাম, তোমরা যদি সফট কপিগুলো পাও তাহলে আমাকে দিও। ঠিক আছে, এই সফট কপি হলে আমি কম্পিউটারে বসে অনায়াসে আমি তোমাদের জন্য টিউটোরিয়ালগুলো তৈরি করতে পারি। ঠিক আছে, তো আজকে ইলেকট্রনিক্স 2 এই কোর্সটা আমাদের ইলেকট্রনিক্স 1-এর প্রি রিকুইজিট কোর্স, অর্থাৎ ইলেকট্রনিক 1 কমপ্লিট না করলে তোমরা ইলেকট্রনিক্স 2টা বুঝতে পারবে না। তো ইলেকট্রনিক্স 2-তে প্রথমে আছে ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেসপন্স, এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা আছে। তো তারপর আছে অপারেশনাল, এখানে মোটামুটি যেগুলো সম্পর্কে আলোচনা করা আছে এগুলো আমরা পড়ব সেডরা স্মিথের বই থেকে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ অ্যাম্প্লিফায়ার। তারপর আছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা অপএম একটা হিউজ একটা কোর্স এটা। ঠিক আছে, এই বইটার জন্যে আমরা ফলো করব দুইটা বই। একটা আছে রামাকান্ত গায়কোয়াড়ের অপারেশন অ্যাম্প্লিফায়ার অ্যান্ড লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট। আরেকটা বই আছে তোমাদের এখানে দেখায়, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার অ্যান্ড লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট। এটা রবার্ট এফ কফলিন এবং ফ্রেডরিক ডি ড্রিসকল। ঠিক আছে, এই দুইটা বই আমরা এখানে ফলো করব। আবার বলছিলাম প্রথম পার্টের জন্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ এর জন্য আমরা সেডরা স্মিথের বই যেটা আছে তোমাদের ইলেকট্রনিক্স 1-এ পড়ছো, বইটা আমি দেখাই দিই। এই যে মাইক্রো ইলেকট্রনিক সার্কিট সেডরা স্মিথ। ঠিক আছে, তো এই বইটা যেটা আমরা ইলেকট্রনিক্স 1-এ পড়ে আসছো তোমরা, সেই বইটাই আমরা ফলো করব। এরপরে এখানে আছে জেনারেল পারপাস অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, অপারেশন অ্যাম্প্লিফায়ারের কিছু যেমন ডিসি অ্যানালাইসিস, না এসি অ্যানালাইসিস, তো এগুলো আমরা এই বইটা থেকেই পড়বো। ঠিক আছে, এই বইটা এবং এই বইটা থেকেই আমরা পড়বো। ঠিক আছে, এরপরে আছে আমাদের বিভিন্ন ধরনের নেগেটিভ ফিডব্যাক ওই দুইটা বই থেকে আমরা পড়বো। ঠিক আছে, এরপরে তোমাদের সিলেবাসে আছে অ্যাক্টিভ ফিল্টার, এই ফিল্টার ডিজাইন করা আমি এই কাফলিংয়ের বই থেকেও পড়বো। এবং আরেকটা আছে তোমাদের, আমি লেকচার শিট আছে কিছু অন্য একটা বইয়ের, এই বইটা কিনতে হবে না, আমার কাছে পিডিএফ আছে, তো ওখান থেকেও আমরা এই ফিল্টার ডিজাইন করাটাও আমরা শিখবো। ঠিক আছে, এগুলো খুব ডিটেলস পড়বো আমরা ইনশাল্লাহ। তারপর সিগন্যাল জেনারেটর, বিভিন্ন ধরনের সিগন্যাল জেনারেটর, অসিলেটর, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এই কাফলিংয়ের বই থেকে ইনশাল্লাহ। আর তারপর আছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার, এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারটা আমরা আলোচনা করব হলো বয়েল স্টেটের ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট বইটা, যেটা তোমরা ইলেকট্রনিক্স 1-এ পড়েছ। ঠিক আছে, এখান থেকে আমি পাওয়ার অ্যাম্প্লিফায়ারটা আমি টোটালটাই আলোচনা করব। বিভিন্ন ধরনের পাওয়ার অ্যাম্প্লিফায়ার ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এ বি সম্পর্কে আলোচনা করব। এরপর আছে ওয়েভ ফর্ম জেনারেশন ইউজিং বিভিন্ন ডিসক্রিট ডিভাইস ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ওয়েভ ফর্ম জেনারেট করব, বিভিন্ন ধরনের ওয়েভ শেপ, স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, না রেক্টেঙ্গুলার ওয়েভ, এই বিভিন্ন ধরনের ওয়েভ শেপগুলো আমরা এস্টাবলিশ করব। এর জন্য আমরা স্টেবল, মনোস্টেবল, মাল্টিভাইব্রেটর, স্মিথ ট্রিগার, পালস জেনারেটর, ডিউটি সাইকেল, মডুলেটর, এগুলো আমরা এই কাফলিংয়ের বই থেকেই পড়ব। এছাড়া আমি কিছু লেকচার শিট দিব, সেখান থেকে আমরা এগুলো পড়ব। আসলে কোর্সটা কিন্তু অনেক বিশাল,
ঠিক আছে। তোমরা যদি সময় না দেও এর পিছনে, ইলেকট্রনিক্স অবশ্যই একটা কঠিন সাবজেক্ট, তোমাদের পিছনে সময় দিতে হবে। তোমাদের ইলেকট্রনিক্স ওয়ানের পারফরমেন্স দেখে আমি খুবই হতাশ। তোমরা আসলে এইভাবে এর আগের সেমিস্টারে ঠিকভাবে আসলে টেক কেয়ার করাও হয় নাই। আসলে আমাদের বুঝে উঠতে উঠতে একটা সেমিস্টার চলে গেছে, বিভিন্ন জটিল পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছি। তো ইনশাল্লাহ এই সেমিস্টারে আমাদের এই আগের সেমিস্টারে যে সীমাবদ্ধতাগুলো ছিল এগুলো কাটায় ওঠার আমরা আপ্রাণ চেষ্টা করব। তো তোমাদের আমি যে পড়াচ্ছি, আমি প্রতিদিন আমি টিউটোরিয়াল আপলোড করে দেব, তারপরে হয়তো বা লাইভ ক্লাসে আসব। আসলে লাইভ ক্লাসে আসার জন্য সবচেয়ে ভালো হতো যদি আমি বইগুলোর পিডিএফ সংগ্রহ করতে পারতাম। আমি চেষ্টা করতেছি বইগুলোর পিডিএফ সংগ্রহ করার জন্য। যদি বইগুলোর পিডিএফ সংগ্রহ করতে পারি তাহলে লাইভ ক্লাসটা আরও ফ্রুটফুল হয়। আর যদি তা নাও পারি সমস্যা নাই, আমরা লাইভে এসে এগুলো নিয়ে, যেগুলো নিয়ে আমি ভিডিও বানাইতেছি এগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব ইনশাল্লাহ। ঠিক আছে। আর 2-3 ক্লাস পরই তোমাদের আমি ভাইবা টেস্ট নিব, 10 নম্বরের ভাইবা মার্কিং, এর উপরে আমি তোমাদের মার্কিং করব। ঠিক আছে। অর্থাৎ প্রতিদিনের পড়া প্রতিদিনই পড়তে হবে, পড়া বাকি রাখা যাবে না। ঠিক আছে। 2-3 দিন 3 ক্লাস পরই কিন্তু আমি ভাইবা নিব, তোমাদের ভাইবা নিব, ক্লাস টেস্ট দিব, অ্যাসাইনমেন্ট দিব, যেগুলি দিতে বলবো ওগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা আমাকে সাবমিট করবা। ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আশা করতে পারি তোমরা একটা ভালো ফলাফল অর্জন করবা এবং তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর এবং সফল হবে ইনশাল্লাহ। ঠিক আছে। তো এই হলো আমাদের ইলেকট্রনিক্সের সিলেবাস। তো এইগুলোই আমরা মোটামুটি এখন আলোচনা করব। আচ্ছা, এটা সেদ্রা স্মিথের বই থেকে আমি পড়াইতেছি। সেদ্রা স্মিথ, পৃষ্ঠা নাম্বার 13। ঠিক আছে। অ্যাম্প্লিফায়ার। আসলে অ্যাম্প্লিফায়ার জিনিসটা কি? অ্যাম্প্লিফায়ারের বাংলা কি? বিবর্ধক। অর্থাৎ যে কোনো ছোট বিষয়কে বড় করে দেখানোটাই হলো অ্যাম্প্লিফাই। আর যে ডিভাইস দ্বারা এই যে কোনো ছোট সিগন্যালকে বড় করে দেখা হয় অর্থাৎ বড় করা হয় সেটাই হলো অ্যাম্প্লিফায়ার। যেমন একটা এক্সাম্পল যদি দেই তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। আমাদের এই অ্যান্টেনা দিয়ে আমরা যে সিগন্যালটা রিসিভ করি, অর্থাৎ টেলিভিশনের আগে যখন বিটিভি ছিল শুধুমাত্র 2টা চ্যানেল, তখন কি বাসা বাড়িতে অ্যান্টেনা ছিল, তাই না? এখনও তো বিভিন্ন ধরনের ডিশ অ্যান্টেনা আছে। ওই অ্যান্টেনাতে আমরা কি করি? অ্যান্টেনা হলো মোটামুটি আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়েভ রিসিভ করে, তাই না, এই অ্যান্টেনা দিয়ে। তো অ্যান্টেনায় যখন বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিসিভ হয় তখন এই অ্যান্টেনার ভিতরে কি হয়, একটা অতি সূক্ষ্ম ক্ষুদ্র মিলি ভোল্ট রেঞ্জের একটা সিগন্যাল জেনারেট হয়। ঠিক আছে। অনেক কম, কিন্তু এই সিগন্যালের ব্রেঞ্চটা কম। যেমন একটা বেতার চ্যানেল যখন আমরা অ্যাকসেপ্ট করি তখন কি অনেক কম মানের একটা মিলি ভোল্ট রেঞ্জের একটা সিগন্যাল বা আরও কম মানের একটা সিগন্যাল আমাদের ওই অ্যান্টেনার দিয়ে অ্যাকসেপ্ট হয় অর্থাৎ রিসিভ হয়। এই সিগন্যালটাকে আমরা প্রথমে কি করি? এই সিগন্যালটাকে আমরা সেই তারের মধ্যে দিয়ে, অ্যান্টেনা তারের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেডিও বা টেলিভিশনের ভিতরে আমরা প্রথমে প্রেরণ করি। প্রেরণ করার পর প্রথমে যে কাজটা করি, এই যে মিলি ভোল্ট রেঞ্জের সিগন্যালটা আছে এটাকে আমরা কি করি, এটাকে অ্যাম্প্লিফায়ার দিয়ে আমরা এটাকে বড় সিগন্যাল তৈরি করি। কারণ কি, ইলেকট্রনিক ডিভাইস এত ক্ষুদ্র ভোল্টেজ নিয়ে ডিল করতে গেলে আমাদের অনেক প্রবলেম হয় ছোট ছোট ভোল্টেজ নিয়ে। এই ভোল্টেজটাকে আমরা অ্যাম্প্লিফাই দিয়ে আমরা আসলে বড় করি। এরকমভাবে ভোল্টেজকে অ্যাম্প্লিফাই করা যায়, কারেন্টকেও অ্যাম্প্লিফাই করা যায়। অর্থাৎ একটা অ্যাম্প্লিফায়ার যেমন ভোল্টেজকে অ্যাম্প্লিফাই করতে পারে, কারেন্টকে অ্যাম্প্লিফাই করতে পারে। আবার কিছু কিছু অ্যাম্প্লিফায়ার আছে যেগুলো পাওয়ারকে অ্যাম্প্লিফাই করে। যেমন ধরো একটা এক্সাম্পল দেই, মনে করো যে এই যে আমরা একটা মিলি ভোল্ট রেঞ্জের সিগন্যালকে আমরা বিভিন্ন একটা বড় সিগন্যালে কনভার্ট করলাম, এগুলো বিভিন্ন ধরনের প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের কি হয়, এই সাউন্ডটাকে আমরা কী দিই, যেমন একটা রেডিওতে সাউন্ডটাকে আমরা কী দিই, স্পিকারের ভিতরে দিই। এখন স্পিকারের মধ্যে যখন একটা ছোটো মানের একটা ভোল্টেজ যায়, আসলে অ্যান্টেনাতে মিলি ভোল্ট না, মাইক্রো ভোল্ট রেঞ্জের সিগন্যাল থাকে, অনেক কম সিগন্যাল, এটাকে আমরা সাধারণত মিলি ভোল্টে কনভার্ট করি। এই ছোটো সিগন্যালটাকে যখন আমরা স্পিকারের ভিতরে দেই তখন স্পিকার এই
সামান্য পরিমাণ ভোল্টেজ দিয়ে যে পাওয়ার জেনারেট হয়, এই অল্প পাওয়ার দিয়ে স্পিকার ড্রাইভ করতে পারে না, অর্থাৎ স্পিকার সাউন্ডে কনভার্ট করতে পারে না। এই কারণে আমার কি করতে হয়, এই কারণে আমাদের ওই যে সিগন্যালটা ছিল ওই সিগন্যালটার পাওয়ার বাড়াইতে হয়। অর্থাৎ স্পিকারের মধ্যে আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করি। এই পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করার কারণে আমাদের কি হয়, আমাদের ওই সিগন্যালের পাওয়ার রেটিং বেড়ে যায়, যে পাওয়ার রেটিংয়ের কারণে আমাদের স্পিকারের যে লোড সেটা আমাদের ড্রাইভ করতে সক্ষম হয়, যে কারণে আমরা আসলে মিউজিক শুনতে পাই। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের স্টেপে স্টেপে অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। অ্যাম্পলিফায়ার ইউজ করা হয় না এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস নাই বললেই চলে। প্রত্যেকটা ডিভাইসে, মোবাইল, রেডিও, টেলিভিশন থেকে শুরু করে প্রত্যেকটা ডিভাইসের ভিতরেই আমাদের সাধারণত অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। শুধুমাত্র যে এই কমিউনিকেশন ডিভাইসগুলোতে অ্যাম্পলিফায়ার ইউজ হয় তা নয়, বিভিন্ন জায়গাতে আমরা অ্যাম্পলিফায়ার ইউজ করি। যেখানে আমাদের ভোল্টেজ রেটিংটা কমে যায়, আমাদের পাওয়ার রেটিং কমে যায়, সেখানে আমাদের অ্যাম্পলিফায়ার ইউজ করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো এই হলো অ্যাম্পলিফায়ারের কাজ। তো আগেই বলছি অ্যাম্পলিফায়ার বিভিন্ন ধরনের হইতে পারে। এটা আমাদের ভোল্টেজ অ্যাম্পলিফাই করতে পারে, কারেন্ট অ্যাম্পলিফাই করতে পারে, পাওয়ার অ্যাম্পলিফাই করতে পারে। ঠিক আছে, তো এই হলো আমাদের বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার আমরা সাধারণত ইউজ করে থাকি। তো এর উপর ভিত্তি করে আমরা অ্যাম্পলিফায়ারের সিম্বলিক্যালি আমরা যদি দেখি, আচ্ছা এখানে আমরা বইয়ের পেজটা উল্টায় দেখলাম, এখানে কি অ্যাম্পলিফায়ার সার্কিট সিম্বল। এখানে দেখো এই যে সিম্বলগুলো দেখতেছো, এটা হলো আমাদের অ্যাম্পলিফায়ারের সিম্বল। যে কোনো অ্যাম্পলিফায়ারকে এই সিম্বল দিয়ে আমরা প্রকাশ করে থাকি। ঠিক আছে, তো এই ধরনের সিম্বল দিয়ে আমরা এই অ্যাম্পলিফায়ারগুলোকে প্রকাশ করে থাকি। অ্যাম্পলিফায়ার আবার বলছি যে ভোল্টেজ অ্যাম্পলিফাই করে, কারেন্ট অ্যাম্পলিফাই করে, পাওয়ার অ্যাম্পলিফাই করে। এখানে অ্যাম্পলিফায়ারের এখন আমি মূল যে বিষয়টা আসে সেটা হলো ভোল্টেজ গেইন জিনিসটাকে অ্যাম্পলিফায়ারে। কোনো অ্যাম্পলিফাই যখন একটা ভোল্টেজকে অ্যাম্পলিফাই করে, তখন সেই অ্যাম্পলিফায়ারের ইনপুট সিগনাল আউটপুটে কত গুণ অ্যাম্পলিফাই হলো সেটাই হলো তার ভোল্টেজ গেইন। অর্থাৎ ইনপুট ভোল্টেজটা আউটপুটে কত গুণ অ্যাম্পলিফাই হলো, অর্থাৎ ইনপুট ভোল্টেজ গেইন ইকুয়াল টু আমরা বলতে পারি আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। অর্থাৎ ভোল্টেজ গেইন সমান সমান আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। অর্থাৎ একটা অ্যাম্পলিফায়ারের ইনপুট ভোল্টেজ আউটপুটে কত গুণ অ্যাম্পলিফাই হলো সেটাই হলো তার ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইনকে আমরা এভি দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, আচ্ছা এখন যে কোনো একটা অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইনের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক অফ এ লিনিয়ার অ্যাম্পলিফায়ার। আচ্ছা এখানে দেখো ফিগার 1.11 এতে, সরি 1.11 বিতে আমাদের একটা অ্যাম্পলিফায়ারের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেওয়া আছে, অর্থাৎ ইনপুট ভার্সেস আউটপুট কার্ভ এখানে আমাদের দেওয়া আছে, অর্থাৎ আমাদের ইনপুট ভার্সেস আউটপুট কার্ভ। এই যে এখানে এভিটা হলো এর ভোল্টেজ গেইন, অর্থাৎ ইনপুটের সাথে সাথে আউটপুট কত গুণ অ্যাম্পলিফাই করতেছে। ঠিক আছে, তো অনুরূপভাবে আমরা বলতে পারি কোনো একটা ডিভাইসের, কোনো একটা অ্যাম্পলিফায়ারের কারেন্ট গেইনটা কি। কারেন্ট গেইন হলো এর ইনপুটের সাপেক্ষে আউটপুট কারেন্ট কত গুণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কারেন্ট গেইনকে প্রকাশ করা হয় এআই দ্বারা। এআই সমান বলতে পারি আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। অনুরূপভাবে পাওয়ার গেইনকে আমরা বলতে পারি লোড পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, অর্থাৎ আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। ঠিক না, সুতরাং পাওয়ার মানে কি ভি নট আই নট, তাই না, অর্থাৎ আউটপুট ভোল্টেজ ভিআই ইকুয়াল টু পাওয়ার পি ইকুয়াল টু ভিআই, তাহলে ভি নট আই নট। আবার ইনপুট ভোল্টেজ হলে ভি আই আই আই। ঠিক আছে, এটা হলো ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার। ঠিক আছে, তো এইভাবে আমাদের পাওয়ার গেইন, কারেন্ট গেইন এবং ভোল্টেজ গেইনকে ম্যাথমেটিক্যালি আমরা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন এই গেইনগুলোকে আমাদের গেইন কি, গেইন মানে হলো দুইটা সংখ্যার অনুপাত, যেমন ভোল্টেজ ডিভাইডেড বাই ভোল্টেজ, তাই না, অর্থাৎ ভোল্টেজ আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজ। তাহলে কি ভোল্টেজ কাটাকাটি এর কোনো একক থাকে না, অর্থাৎ যে কোনো গেইনের কোনো একক থাকে না। গেইন হলে আমাদের কারেন্ট বাই কারেন্ট অনুপাতের কোনো একক হয় না, এই কারণে সাধারণত গেইনের কোনো একক হয় না। কিন্তু আমরা নর্মালি গেইনকে ডেসিবেল ইউনিটে প্রকাশ করে থাকি। এখন যে কোনো গেইন, কারেন্ট গেইন বলো, ভোল্টেজ গেইন বলো, আমাদের পাওয়ার গেইন বলো, প্রত্যেকটা গেইনকে আমরা ডেসিবেল ইউনিটে আমরা প্রকাশ করতে পারি। কারণ ডেসিবেল ইউনিটে আমরা প্রকাশ করি কীভাবে, ভোল্টেজ গেইন ইন ডেসিবেল সমান আমরা বলতে পারি 20 লগ এভি মডুলাস, অর্থাৎ এভি যে ভোল্টেজ গেইনটা আছে, ভোল্টেজ গেইনটাকে 20 লগ দিয়ে প্রকাশ করলেই আমাদের এটাকে একটা ডেসিবেল রেঞ্জে আমাদের প্রকাশ হয়ে যায়। ঠিক আছে, এইভাবে যে কোনো ধরনের ভোল্টেজ গেইনকেই আমরা এই ফর্মুলা দ্বারা ডেসিবেল ইউনিটে প্রকাশ করতে পারি। নর্মালি সাধারণত আমরা ম্যাথমেটিক্স করার সময় দেখবো আমাদের বিভিন্ন ধরনের গেইনকে আমরা ডেসিবেল ইউনিটে প্রকাশ করছি।
অনুরূপভাবে আমরা কারেন্ট গেইনের জন্য আমরা বলতে পারি কারেন্ট গেইন সমান সমান ইন ডেসিবেল সমান সমান 20 লগ মডুলাস অফ এআই, অর্থাৎ কারেন্ট গেইনের মডুলাস। ঠিক আছে, অনুরূপভাবে আমার পাওয়ার গেইনের জন্য বলতে পারি 10 লগ এপি, অর্থাৎ পাওয়ার গেইনের সাথে 10 লগ করলে লগারিদম করলে 10 লগ করলেই আমরা পাই যাই হলো আমাদের পাওয়ার গেইন। এখন পাওয়ার গেইন মানে কি? পাওয়ার গেইন মানে কিন্তু ভোল্টেজ গেইন ইন্টু কারেন্ট গেইন, কারণ পি মানে কি? ভিআই না? সুতরাং পাওয়ার গেইন মানে হলো ভোল্টেজ গেইন ইন্টু কারেন্ট গেইন। ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইন দুইটা গুণ করলেই আমাদের পাওয়ার গেইন এসে যায়। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা কোনো জিনিসে ভোল্টেজ গেইন জানি, কারেন্ট গেইন জানি, তাহলে ইজিলি আমরা তার পাওয়ার গেইনকেও সহজে বের করতে পারবো। ঠিক আছে, তো এই হলো আমাদের ডেসিবেল ইউনিটে বিভিন্ন ধরনের গেইন। ঠিক আছে, আচ্ছা এখন এই ম্যাথটা বোঝার আগে আমরা এটা একটু ক্লিয়ার হই, এই 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 ইকুয়েশনগুলো, এই সার্কিটটা একটু ক্লিয়ার হয়। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা অ্যাম্পলিফায়ার আমরা ইউজ করছি। এখানে একটা সিগন্যাল আছে, ধরো একটা V1, এটা একটা ইনপুট সিগন্যাল। ঠিক আছে না? এই V1টাকে আমরা অ্যাম্পলিফাই করে আমাদের V0 আউটপুট পাবো, অর্থাৎ আর এর লোডের একটা হচ্ছে আউটপুট পাবো V0। এই অ্যাম্পলিফায়ারকে চালানোর জন্য আমরা এর বায়াসিং করছি। এর একটা ভোল্টেজ হলো প্লাস ভি আর একটা ভোল্টেজ হলো মাইনাস ভি। এই প্লাস ভি টার্মিনালকে কানেক্ট করছি আমি V1 ভোল্টেজের সাথে, এই মাইনাস ভি টার্মিনালকে কানেক্ট করছি আমি V2 ভোল্টেজের সাথে। অর্থাৎ এটাকে আমি V1 ভোল্টেজ দিয়ে বায়াস করছি, এটাকে আমি V2 ভোল্টেজ দিয়ে বায়াস করছি। আর এটা হলো V1 হল আই হলো আমাদের ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, যাকে আমি অ্যাম্পলিফাই করব। আর V0টা হলো আমাদের আউটপুট ভোল্টেজ। কার অ্যাক্রস আউটপুট ভোল্টেজ? এই লোডের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, একটা অ্যাম্পলিফায়ার কি করে? একটা অ্যাম্পলিফায়ার যে কাজটা করে সেটা হলো যে ইনপুট ভোল্টেজটাকে আউটপুটে আমাদের বাড়ায় দেয়, তাই না? ইনপুটটাকে আউটপুট আমাদের বাড়ায় দেয়। এক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের পাওয়ারও ইনক্রিজ করে, অর্থাৎ ইনপুট পাওয়ার আউটপুটে গিয়ে বাইরে যায়। এখন একটা নর্মাল কোশ্চেন আমাদের সবসময় অ্যারাইজ হয় যে পাওয়ার কিভাবে বাড়ে, তাই না? পাওয়ার কি আসলে আদৌ বাড়ানো সম্ভব? কোনো কিছু যদি পাওয়ার বাড়ানো সম্ভবই হইতো, তাহলে পৃথিবীতে আমাদের এত পাওয়ার জেনারেট করার প্রয়োজন কী ছিল? আমরা অ্যাম্পলিফায়ার ইউজ করতাম, আমাদের পাওয়ার বাইরে যেত, আমাদের হিউজ পরিমাণে পাওয়ার জেনারেট হইতো। একটা ব্যাটারি দিয়ে আমরা ধরো যে সারা দেশ চালাইতে পারতাম অ্যাম্পলিফায়ার ইউজ করে, তাই না? সুতরাং আমরা নরমালি আমরা বুঝি যে পাওয়ার তো আসলে বাড়ার কথা না। আসলে কিন্তু অ্যাম্পলিফায়ারের ভিতরে এই বাড়তি যে পাওয়ারটা, অর্থাৎ আউটপুটে যে এক্সট্রা পাওয়ারটা যাইতেছে, ইনপুট থেকে আউটপুটে পাওয়ারটা আমাদের বেশি হইতেছে, এই এক্সট্রা পাওয়ারটা কই থেকে আসতেছে? এই এক্সট্রা পাওয়ারটা আসতে হলো এই এক্সটার্নাল ডিসি সোর্স থেকে। অর্থাৎ এই ইনপুট সিগন্যালের পাওয়ারটা আমাদের যে আউটপুটে বাড়াই দিতেছে, এই বাড়তি পাওয়ারটা আমাদের নিতেছে হলো এই ডিসি সোর্স থেকে। এই কারণে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের দুই ধরনের পাওয়ার থাকে, একটা নেই হলো ডিসি সোর্স থেকে, আর একটা নেই হলো আমাদের ইনপুট পাওয়ার বা এসি সোর্স থেকে। এই ইনপুট থেকে যে পাওয়ার যাইতেছে সিগন্যালের পাওয়ার, এটা প্লাস হইলে আমাদের এই বায়াসিং ভোল্টেজ থেকে যে পাওয়ারগুলো যাইতেছে সেইটা, এই দুইটা পাওয়ারই কিন্তু যায়। এখন এই অপারেশন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখান থেকে যাইতেছে হলো আমাদের V1 আর এই দিক দিয়ে যাইতেছে আমাদের V2 ভোল্টেজ। তাহলে এই ডিসি সোর্স V1 ভোল্টেজ সোর্স থেকে আমাদের কি পাওয়ার যাইতেছে? V1 I1, কারণ P ইকুয়াল টু VI। তাহলে এদিক দিয়ে আমাদের পাওয়ার যেতেছে V1 I1, আর এদিকে আমাদের পাওয়ার যেতেছে কি? V2 I2, কারণ কারেন্ট যদি হয় I2 তাহলে V2 I2 পরিমাণ কারেন্ট। সুতরাং বলতে পারি এটার পাওয়ার হলো V1 I1, আর এই মাইনাস ভি নেগেটিভ মাইনাসের পাওয়ার হলো আমাদের V2 I2। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি PDC, অর্থাৎ ডিসি পাওয়ার, এই অপারেশন অ্যাম্পলিফায়ারটা আমাদের ডিসি পাওয়ার কনজিউম করতেছে কার সমষ্টি? V1 I1 এবং V2 I2 পাওয়ারের সমষ্টি। এই পরিমাণ পাওয়ার সে কনজিউম করতেছে। সুতরাং আমরা বলতে পারি এর ইনপুটটা হলে কোনটা? এই অপারেশন অ্যাম্পলিফায়ার ইনপুট তাহলে দুইটা, একটা হলো ডিসি সোর্স আর একটা হলো এসি সোর্স থেকে। ডিসি সোর্স থেকে আমাদের ইনপুট যাইতেছে কোনটা? এই PDC যেটা, সেটা আমাদের ইনপুট যাইতেছে। আর এসি সোর্স থেকে যাইতেছে কোনটা? এই PY, অর্থাৎ এই V1 এর জন্য যে পাওয়ার যাইতেছে, V1 এর জন্য পাওয়ার যদি হয় আমাদের P1, তাহলে এটা হলো আমাদের P1। অর্থাৎ PDC এবং P1 এই দুইটা হলো এই অপারেশন অ্যাম্পলিফায়ারের ইনপুট পাওয়ার। আর আউটপুট কোনটা? এই লোডের অ্যাক্রসে যে পাওয়ারটা পাইতেছে সেটা হলো আউটপুট পাওয়ার। এই আউটপুট পাওয়ার কিন্তু কি? PL। এই RL লোডের অ্যাক্রসে পাইতেছি কি? PL পাওয়ার। তাহলে এর আউটপুট হলো আমাদের PL। আর এখানে P ডেসিপেটেড মানে কি? কিছু পরিমাণ পাওয়ার এই ডিভাইসের ভিতরে আমাদের ওয়েস্ট হচ্ছে, অর্থাৎ ডিভাইস কনজিউম করে ফেলতেছে। এই ওয়েস্টের যে পাওয়ারটা, যেটা হিট হিসেবে জেনারেট হইতেছে, সেটাকে বলতেছে আমরা P ডেসিপেটেড। অর্থাৎ বলতে পারি ইনপুট সমান সমান PDC
পিডিসি প্লাস পিআই আউটপুট সমান পিএল প্লাস পি ডিসিপেটেড। এই হলো একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের পাওয়ার ইকুয়েশন। অর্থাৎ এখানে ইনপুট পাওয়ার হলো ডিসি সোর্স থেকে এসি সোর্স থেকে, আউটপুট পাওয়ার দুইটা, একটা হলো লোডের অ্যাক্রসে আর একটা হলো যেটা ওয়েস্টেজ যেটা খরচ হয়ে যাইতেছে সেটা। ঠিক আছে, তো এটাই হলো মোটামুটি একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের দুই ধরনের এখানে পাওয়ার। তো এই জায়গা তো আমরা দেখতেছি সেম জিনিস, এখানে V1 I1 এটাকে আর কি সিম্পলিফাই করে এখানে আঁকানো আছে। ঠিক আছে, তো মোটামুটি এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারো তাহলে এই ম্যাথমেটিক্সটা আমরা এখন করতে পারি। তো আজকে যেহেতু ভিডিও বড় হয়ে যাইতেছে, আজকে আর আমি ম্যাথগুলো করাইতেছি না, নেক্সট ক্লাসে তোমাদের এই ম্যাথটা সলভ করবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে।